আমাদের এখনের যে আবৃত্তি উপস্থাপনা তার বিষয়বস্তু খানিকটা আমরা যেই সময়টাতে দাঁড়িয়ে আছি সেই সময়টাকে নির্দেশ করে। তার বিষয়বস্তু খানিকটা আমাদের মেরুদণ্ডের কথা বলে, আমাদের ঘুরে দাঁড়ানোর কথা বলে। পৃথিবীর মিশ কালো ঘরে গিয়ে স্থিত হতে চাই, কাঠের জাহাজ যেমন সুস্থির হয় জলের জঠরে। কেননা আলোয় যারা করে চলাচল, ডাঙা তাদের কাছে বিষ বাও জল। যেন সব ভুলে যায় কোনখান থেকে কত দূরে কোথায় এলাম। আলোকিত দেবতার মুখ যায় বেঁকে, প্রেমিক জানে না তার প্রেমিকার নাম। জীবনে কোথাও ছিল এত বড় দহ, জানতো না মানুষের বাপ পিতামহ। অথচ আকাশ নীল ফুলের প্রণয়, হাওয়ায় সলিলে ওই ভাসে। ছোবার সাহস নেই, যেন খুব ভয় শির দ্বারা বেয়ে উঠে আসে। যদিও সবাই জানে খুঁজতে গেলেই দেখা যাবে কারো আজ শির দ্বারা নেই। যদিও সবাই জানে খুঁজতে গেলেই দেখা যাবে কারো আজ শির দ্বারা নেই। ফলত সবাই যেন যেতে চাই আজ পৃথিবীর মিশ কালো ঘরে। সবাই লুকোতে চাই কাকড়া কি মাছ যেমন লুকিয়ে থাকে জলের জঠরে। একদিকে ডাঙায় যারা করে চলাচল, ডাঙায় তাদের কাছে বিষ বাও জল। অথচ আকাশ নীল ফুলের প্রণয়, হাওয়ায় সলিলে ওই ভাসে। ছোবার সাহস নেই, যেন খুব ভয় শির দ্বারা বেয়ে উঠে আসে। যদিও সবাই জানি খুঁজতে গেলে দেখা যাবে কারো আজ শির দ্বারা নেই। যদিও সবাই জানি খুঁজতে গেলে দেখা যাবে কারো আজ শির দ্বারা নেই। যদিও সবাই জানি খুঁজতে গেলে দেখা যাবে কারো আজ শির দ্বারা নেই। শুরু হচ্ছে আমাদের এখনের উপস্থাপনা। কিন্তু আমরা দেশ দেখি না অন্ধকারে। আমাদের শির দ্বারা আছে, আমরা বলবো আমরা দেশ দেখি না অন্ধকারে। শুরু হচ্ছে আমাদের আজকের বিশেষ নিবেদন, আজকের উপস্থাপনা। কিন্তু আমরা দেশ দেখি না অন্ধকারে। কিছুটা পটভূমি আলোচনা শুনে নেব আমরা, তারপর মূল অনুষ্ঠানে। আমি চাইব আমরা শির দ্বারা সোজা করে সবাই থাকবো এখানে উপস্থিত, কারণ শির দ্বারা যে আমাদের আছে তা আজকের সময় দাঁড়িয়ে আমাদের প্রমাণ করতেই হবে। আধুনিকতার প্রধান বৈশিষ্ট্য হল মননশীলতা। নিজেকে নিয়ে ভাবা, মানুষকে নিয়ে চিন্তা করা, মানব সভ্যতাকে নিয়ে চিন্তা করা। প্রেম, ভালোবাসা, ঘৃণা, যন্ত্রণা সমস্ত আবেগিতাই খুব স্পষ্টভাবে ধরা দেয় আধুনিকতায়। কখনো কখনো আধুনিকতা এক ভীষণ রকম আত্মমগ্নতার জন্ম দেয়, যা মানুষকে স্বার্থপর করে তোলে। নির্লজ্জতা সীমা ছাড়ায়, বিবেকহীনতা চূড়ান্ত রূপ নেয়। সমকালীন জীবনের ভণ্ডামি, শোষণ, অবিচার, আত্মসর্বস্ব, আধুনিক সভ্যতার নির্লজ্জ রূপ, এইসবের দ্বারা ব্যথিত যে সকল কবি এই সব কিছুর বিরুদ্ধে কলম ধরেছেন, তাদের মধ্যে অন্যতম বিশিষ্ট কবি হলেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। 1924 সালের 19শে অক্টোবর অধুনা বাংলাদেশের ফরিদপুরে জন্মগ্রহণ করেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। সদ্য গতকালই তাঁর জন্মের 100 বছর পূর্ণ হল।
আমাদের আজকের অনুষ্ঠান কিন্তু অন্ধকারে আমি দেশ দেখি না, আমরা এই মানবতার কবিকে উৎসর্গ করলাম। এই অনুষ্ঠানের বেশিরভাগ কবিতাই নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত, কিছু কবিতা অন্যান্য কবি। শুরু করছি আমাদের আজকের পর্ব, কিন্তু আমি দেশ দেখি না অন্ধকারে। দেখেছো কি, শুনেছো কি রাত্রির কান্না, বাতাসে বাতাসে বাজে, তুমি শুনেছো কি? নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে এই নীল আকাশ, তুমি দেখেছো কি? আমরা এখন এক অদ্ভুত সময়ে বাস করছি, এক অদ্ভুত সংকটকাল। চারিদিকে অনন্ত আলো, তবু যেন কেবলই আঁধার। একটা গোটা দেশ আছে, কিন্তু পায়ের তলায় মাটি নেই। রাজ্য জুড়ে শান্তি, সেপাই, মন্ত্রী, অমাত্য, রাজা, রাজপেয়ারা ছিল, আছে, বলছে থাকবে, তবু নেই রাজ্য। ভোর হয়, সূর্য ওঠে না, পদ্ম ফোটে, পদ্ম পাপড়ি মেলে না। লোকাচারে শুধু আচার আছে, লোক নেই। উল্লাস আছে, উচ্ছলতা নেই। অভিযোগ আছে, কলরব নেই। বঞ্চনা আছে, যুদ্ধ নেই। এমন নেই রাজ্যে যদি সবাই দিব্যে বেঁচে পড়তে থাকি, তাহলে সেটাও ভারী অদ্ভুত, অকাম্য, অবাস্তব। হ্যাঁ, ঠিক তাই। এমন অবাস্তব ব্যাপারকে সত্যি করে আমরা বেঁচে পড়তে আছি। কবি বলেন, আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। কবিতা বলে ভালো থাকো, শব্দেরা বলে আস্থা রাখো। ফুরালে কলরব, তাকে ডেকো যাকে ডাক নামে
নামে ডাকা যায়? একদিন সমস্ত যোদ্ধা একদিন সমস্ত যোদ্ধা বিষণ্ণ হবার মন্ত্র শিখে যাবে। একদিন সমস্ত বৃদ্ধ দুঃখহীন বলতে পারবে যাই। একদিন সমস্ত রক্ত আর ঘাম অর্থ পাবে ভিন্ন রকমের। একদিন সমস্ত শিল্পী কল্পনার প্রতিমা বানাবে। একদিন সমস্ত নারী চোখের ইঙ্গিতে বলবে এসো। একদিন সমস্ত ধর্মযাজকের উর্দি কেড়ে নিয়ে নিষ্পাপ বালক বলবে হা হা। একদিন এই সব হবে বলেই এখনো সূর্য ওঠে বৃষ্টি পড়ে এবং কবিতা লেখা হয়। আপনি তো জানেন, শুধু আপনিই জানেন কি আনন্দে এখনো মূর্খের শূন্য অট্টহাসি নিন্দুকের ক্ষিপ্র জিহ্বাকে সে তুচ্ছ করে নিতান্তই অনায়াসে। তীব্র দুঃখের মুহূর্তে আজও কি পরম প্রত্যয়ের শান্তি শিল্পীকে বাঁচিয়ে রাখে। সন্ধ্যা মালতীর মৃদু গন্ধে কেন তার স্বপ্ন হয়ে সমুদ্রের মতো নীলকান্তি, উপরে যন্ত্রণা যার, অন্তরালে সুধা তোলান্ত। আপনি তো জানেন, শুধু আপনিই জানেন, মায়ামঞ্চে কেউ বা সম্রাট হয়, কেউ মন্ত্রী, কেউ মহামাত্য। শিল্পীর ভূমিকা তার সাময়িক সমস্ত দৌরাত্ম দেখার ভূমিকা, তাতে দুঃখ নেই। কেননা অনন্তকালের মৃদঙ্গই বাজে তার মনের মালঞ্চে। ত্রিকালী আনন্দ তার, নেই তার আদি নেই অন্ত। বরং দ্বিমত হও, আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায়, বরং বিক্ষত হও প্রশ্নের পাথরে, বরং বুদ্ধির নখে শান দাও, প্রতিবাদ করো। অন্তত আর চাই করো, সমস্ত কথায় অনায়াসে সম্মতি দিও না। কেননা সমস্ত কথা যারা অনায়াসে মেনে নেয় তারা আর কিচ্ছুই করে না। তারা আত্মহননের পথ পরিষ্কার করে। তারা আত্মহননের পথ পরিষ্কার করে। বেঁচে থাকো, যে আছো যেখানে বেঁচে থাকো, যেমন করেই হোক মরতে মরতে জোড়া পায় মৃত্যুর পাঁজরে লাথি মেরে বেঁচে থাকাটাই বড় কথা। ভালো থেকো, যে আছো যেখানে দূরে ও কাছে, ভালো থেকো। হাত রেখো পরিচিত এবং অপরিচিত সব হাতের উপরে। ভালো থেকো, হাত রেখো পরিচিত এবং অপরিচিত সব হাতের উপরে। যা আশা করনি তাও জমা হয়ে আছে বাহিরে ও ঘরে। সহসা ফুরালে কলরব তাকে ডেকো, যাকে ডাক নামে ডাকা যায়। যা কিছু শেখার থাকে প্রণয়ে, বিচ্ছেদে, বেদনায়, তাই শেখো।
আকাশ এখন ক্রমেই আরো রেগে যাচ্ছে। যাক, ভয় করলেই ভয়, নইলে কিছু না। রাস্তা ময়টের টুকরো, বোতল ভাঙা কাচের গুঁড়ো ছড়িয়ে আছে, থাক, যার যা ইচ্ছে করুক। ভয় করলেই ভয়, নইলে কিছু না। একটু আধটু রক্ত হয়তো ঝরতে পারে, ঝরুক। ভয় করলেই ভয়, নইলে কিছু না। চলো বেরিয়ে পড়ি, দেখো ঠিক আমরা পৌঁছে যাব। এসো যাই। ঘরের মধ্যে হাত পা গুটিয়ে বসে থেকে কে কবে কোনখানে গিয়ে পৌঁছাতে পেরেছে? চলো বেরিয়ে পড়ি। জানি রাস্তা এখন ক্রমেই আরো তেতে উঠছে, উঠুক। ঘরে চলে রাস্তাকে আর জ্বালায়। দেখতে পাচ্ছি ওদের চোখে বিন্দু বিন্দু রক্ত ফুটছে, ফুটুক। কাউকে একবার ঘুরে দাঁড়াতে দেখলেই ওরা পালায়, কাউকে একবার ঘুরে দাঁড়াতে দেখলেই ওরা পালায়। ওদের মারমুখী ভঙ্গিটা তো আর কিছু নয়, লোক দেখানো, লোক ঠকানো ছলা। চলো বেরিয়ে পড়ি। ভয় করলেই ভয়, নইলে দেখো কিচ্ছু না, কাঁচকলা। আমরা যে দেশে জন্মেছি তার নাম ভারতবর্ষ। আমার বাড়ির যে ছেলেটা ন্যায়ভ্রষ্ট, নীতিভ্রষ্ট, সমাজচ্যুত, পরিবারচ্যুত সমস্ত কিছু হয়ে বাউন্ডুলে নাম কিনেছে, তার নাম ভারতবর্ষ। ওরা কর্মহীন, রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায়। ওদের চালচুলো নেই, সহবত নেই, শিষ্টতা নেই, সংস্কৃতি নেই, অপসংস্কৃতি আছে। ওদের কাছে ঘেঁষবেন না। ওরা নৈরাজ্যের প্রতিমূর্তি, ওরা নেই রাজ্যের বাসিন্দে, তবু ওরা মেরাব বাঁধে, খাবার বিলোয়, বন্যা হলে জল যোগায়, জল সরায়, মহামারী হলে লড়াই করে। কেন বলুন তো? কারণ ওরা তো ভারতবর্ষ। ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে। ড্রাইভার বললে ওদিকে যাব না, দেখছেন না ছন্নছাড়া কটা বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। চোঙা প্যান্ট, চোখা জুতো, রোখা মেজাজ, ঠোকা কপাল। ওখান দিয়ে গেলেই গাড়ি থামিয়ে লিফট চাইবে, বলবে হাওয়া খান। কারা ওরা? কি নাম ছেলে? পরাণ দোলে। কোথায় বাড়ি? বেলপাহাড়ি। কি আছে সেথা? দারিদ্রতা। আর কিছু নাই? খিদের বেলায় স্কুল আছে? নয়তো কাছে, কত দূরে? তেপান্তরে। মাস্টার কটা? মোটে একটা। স্কুল চলে? গোলে মালে। বাবা আছেন? স্বর্গে গেছেন। মা কোথায়? রোগ সজ্জায়। সংসার চলে? ভিক্ষা পেলে। থাকিস কোথায়? গাছের তলায়। ঝড় বাদলে? ভিজে জলে। ডাক্তারখানা? একটাও না। অসুখ বিসুখ? সব ঝাড়ফুঁক। পূজা পার্বণ? শুধু শালবন। হিন্দু না বৌদ্ধ? জনযুদ্ধ। কেন হোলি? কি করে বলি? পুলিশ আসে? মাসে মাসে। এসে কি করে? মারে ধরে। তারপর? জেলেও পড়ে। জেলে কি পাস? খাবার মেলে। এখানে কি খাস? শুধুই উপাস। ভাতের গন্ধ? 6 মাস বন্ধ। বাঁচিস কিসে? সন্ত্রাসে। আচ্ছা চলি, আসবো পরে। এটা বের হবে কাল পেপারে। চেনে না ওদের? ওরা বিরাট এক নৈরাজ্যের, এক নেই রাজ্যের বাসিন্দে। ওদের কিছু নেই, থিত নেই, ভীত নেই, রীতি নেই, নীতি নেই, আইন নেই, কানুন নেই, বিনয় নেই, ভদ্রতা নেই, শ্লীলতা শালীনতা নেই। ঘেঁষবে না ওদের কাছে। কেন নেই? ওরা যে নেই রাজ্যের বাসিন্দে। ওদের প্রতি সম্ভাষণে কারো দরদ নেই। ঘরে বাইরে উদাহরণ যা আছে তা ক্ষুধা হরণের উদাহরণ নয়, তা সুধা হরণের, ক্ষুধা হরণের উদাহরণ। শুধু নিজের কোলের দিকে ঝোল টানা। এক ছিল মধ্যবিত্ত বাড়ির, এক ছিলতে ফালতু এক রক,
তাও দিয়েছে লোপাট করে। তাই এখন পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে। কোত্থেকে আসছে সেই অতীতের স্মৃতি নেই, কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানের গতি নেই, কোথায় চলেছে নেই সেই ভবিষ্যতের ঠিকানা। সে ক্ষেত মরিহীন চোখ চোখের মুখ একটা স্ফুলিঙ্গহীন ভিজে বালুর স্তূপ। বললু কত যাবে? এই কাছেই ওই দেখতে পাচ্ছেন না ভিড়। সিনেমা না, জলসা না, নয় কোনো ফিল্মি তারকার অভ্যর্থনা। একটা নিরীহ লোক গাড়ি চাপা পড়েছে, চাপা দিয়ে গাড়িটা উঠাও। আমাদের দলের কয়েকজন গাড়িটার পিছে ধাওয়া করেছে, আমরা খালি ট্যাক্সি খুঁজছি। কে সে লোক? কে ওই শুয়ে আছে ওখানে? কনকনে শীতের রাতে ফ্ল্যাট বাড়ির বেওয়ারিশ নেড়া তপ্তপোষের ওপর কেউ ওই ঘুমোচ্ছে অঘরে। কার ছেলে? থাকে কোথায়? কোন পাড়ায়? নাকি কোনো আরব্ধ যুদ্ধের অগ্রণী সৈনিক এক্ষুনি ফের বার হবে ডাক পে। ধৃষ্ট মশা লুচিয়ে সামিল হবে মিছিলে, কিংবা পালাবে অনুশ্রিয়মান মৃত্যুর কবল থেকে। একদিনের পলায়ন তো আরেক দিনের যুদ্ধ, একদিনের বেঁচে থাকা তো আরেক দিনেরই অভ্যর্থনা। ভিটে নেই, মাটি নেই, বাড়ি নেই, ঘর নেই। ও কার ছেলে? ও আমাদের ছেলে। যে শিশুটি প্রতিদিন চায়ের দোকানে কাপটিস থয়, যে শিশুটি প্রতি সকালে রাইটার্স বাবুর বুট পালিশ করে দিচ্ছে, সেও তো আমার ভারতবর্ষ। হ্যাঁ, আমাদের ছেলে। যাকে আমরা ক্রমাগত এক আশা থেকে আরেক নৈরাশ্যে ছুটি এনেছি নিদারুক মরুভূমির মধ্য দিয়ে। ছুটি এনেছি এক রিক্ততা থেকে আরেক বঞ্চনায়। একটা বেওয়ারিশ ভিখিরি, রক্তে মাংসের দলা পাকিয়ে গেছে। ওর কেউ নেই, কিছু নেই। শোবার জন্য ফুটপাত আছে তো মাথার উপরে ছাদ নেই। ভিক্ষার জন্য পাত্র একটা আছে তো তার মধ্যে প্রকাণ্ড একটা ফুটো। কিন্তু কি দুর্জয় সাহস দেখো ছেলেটার। দরজা খোলা রেখে ঘুম যাচ্ছে গা ঢেলে। শুধু ঘুমেরই সাহস নয়, সাহস ও স্বপ্ন দেখার। ও সত্যি স্বপ্ন দেখছে। দেখো ঘুমন্ত তরুণ মুখখানিতে কেমন করুণ শ্রী। সমস্ত উদ্ধত রেখা ধুয়ে গেছে নিঃসঙ্গ নম্রতায়। স্বপ্ন দেখছে। জীবনের অপর পৃষ্ঠা থেকে চলে যাচ্ছে অপর পৃষ্ঠায়, নবতন সাম্রাজ্যের পত্তনে। আর দেখছে বুঝছে নীতিতে যা অন্যায় তা রাজনীতিতেও পারে না ন্যায় হতে। দরজাটা আস্তে পেঁচিয়ে দাও, মাথার নিচে দাও একটা বালিশ গোজে, আর গায়ের উপর টেনে দাও একটা ঘন চাদর। স্নিগ্ধ আদরের মতো ও আমার ছেলে। সেও তো আমার ভারতবর্ষ, সেও তো আমার দেশের অংশ। যে গ্র্যাজুয়েট যুবক হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের দরজায় টোকা দিচ্ছে, বলছে স্যার একটি বার সুযোগ দিন। আমি যে কোনো কাজ পারবো, পিয়ন মেথড যে কোনো একটা কাজ হলেই আমার চলবে। বাবার কারখানা বন্ধ হয়ে গেছে, দিদির বিয়ে দিতে পারছি না। সেও তো আমার ভারতবর্ষ। আমার আপনার দেশের মানচিত্র দেখেছেন কখনো? সুজলা সুফলা শস্য শ্যামলা বসুন্ধরা। বাম হাতে যার কমলার ফুল, ডাহিনে মধুকমালা, ভালে কাঞ্চন শৃঙ্গ মুকুট, কিরণে ভুবন আলা। এরই মাঝে অলিতে গলিতে বাস করে বহু লাঞ্ছিত বঞ্চিত কৃষক, ঋণ জর্জর গৃহস্থ, খয়রাতি পেতে পেতে অভ্যস্ত হয়ে ওঠা অকর্মণ্য যুব সমাজ, ধর্ষক, ধর্ষিতা, দেহ ব্যবসায়িনী, নারী পাচারকারী, রোজগারের খোঁজে ভিন দেশে পাড়ি দেওয়া পরিযায়ী শ্রমিক, বন্ধ কারখানা, কেড়ে নেওয়া চাষের জমি, দারিদ্র্যপূর্ণ মিছিল, আর যত অনিয়ম, যত রকম অনিয়ম আছে সব এই মানচিত্রের মধ্যিখানে আছে। এমন সুন্দর বর্ণময় মানচিত্রের মাঝে এমন কালো কেন, সে প্রশ্ন করতে নেই। কখনো যদি রোদ্দুর এসে আদুরে হাত বোলায়, তাকে জড়িয়ে ধরতে নেই।
সবুজ মাখা সোনার ক্ষেতে লুকিয়ে থাকে অনাহারের বীজ, আকাশ ছাওয়া মায়াবী মেঘের আড়ালে হাসে অশনি সংকেত। তাই আমার দেশে, আমার ভারতবর্ষের মুখে হাসি নেই, তারা হাসতে ভুলে গেছে। দেশ দেখাচ্ছ অন্ধকারে, এই যে নদী, ওই অরণ্য, ওই যে পাহাড় এবং ওই যে মরুভূমি। দেশ দেখাচ্ছ অন্ধকারের মধ্যে তুমি বার করেছো নতুন খেলা। শহরগঞ্জ খেত খামারে ঘুরিয়ে আছে দেশটা যখন রাত্রি বেলা। খুলেছো মানচিত্রখানি, এইখানে ধান চায়ের বাগান এবং দূরে ওইখানেতে কামার তুলো কফি তামাক। দম লাগানো কলের মতন হাজার কথা শুনিয়ে যাচ্ছ। গুরুমশাই, অন্ধকারের মধ্যে তুমি দেশ দেখাচ্ছ। ধন ধান্য পুষ্প ভরা আর ওই ভারতবর্ষের মধ্যে এরাও তো রয়েছে। কোন উপমায়ের কথা বলবো? বেজে উঠল এক দুর্বার উচ্চারণ, এক প্রত্যয়ের তপ্ত শঙ্খধ্বনি। প্রাণ আছে, এখনো প্রাণ আছে। প্রাণ থাকলেই স্থান আছে, মান আছে। সমস্ত বাধা নিষেধের বাইরেও আছে অস্তিত্বের অধিকার। দেখতে দেখতে গুচ্ছে গুচ্ছে উতলে উঠছে ফুল, ঢেলে দিয়েছি বুকের সুগন্ধ। সেই সুবাসেই দেশকে পাচ্ছি বুকের কাছে। উড়ে এসেছে রং বেরঙের পাখি, শুরু করেছে কলকণ্ঠের কাকলি। ধীরে ধীরে ঘনপত্র পুঞ্জে ফেলেছে স্নেহার্দ্র দীর্ঘ ছায়া, যেন কোনো শ্যামল আত্মীয়তা। অবিশ্বাস্য চোখে দেখলুম কোঠরের প্রচ্ছন্নে মাধুর্যের বিস্তীর্ণ আয়োজন। প্রাণ আছে, প্রাণ আছে, শুধু প্রাণই আশ্চর্য সম্পদ। এক ক্ষয়হীন আশা, এক মৃত্যুহীন মর্যাদা। তবু ছেলেটার মুখে হাসি নেই। ও দেখেছে অনেক রাতে দরজা খুলে ওর মা কোথায় যেন যায়। ও দেখেছে মেল ট্রেন ঝাঁকানো শেষ রাতে ফিরে আসি ওর মা। অদূরেই মৃত কাঁচকলের চিমনি, ওর বাবা বন্ধ গেটের কপাটে মাথা খোড়ে। এদোর ওদোর ঘুরে ফিরে আসে, তারপর শুকনো খড়ের মতো পড়ে থাকে দাবার কোণে। কে যেন ভারতরত্ন, কে যেন অস্কার বিজয়ী, কে যেন জ্ঞানপীঠ। এত কাণ্ডেও ছেলেটার হাসি নেই। কালো কালো বিষণ্ণ বায়াতবলার মতো উবু হয়ে বসে থাকে আর দেখে কালো রাত কাটে না, কাটে না, এত ডাকি রোদ্দুর এই পথে হাঁটে না। ঘরে না, মাঠে না। সূর্যি ঠাকুর গো, শোনো, আমাদের খোকা খুকু তোমারও কি পর গো? মাগো, এত ডাকি ক্ষীরের দেবতা ডাকে। বেশি নয়, যেন দুবেলা দুমুঠো নুন মাখা ভাত রাখে। তুই আর আমি দুঃখ ভুলবো, ভুলবো পেটের জ্বালা। ক্ষীরের দেবতা সে কি একেবারে কালা? বাছারে, আমরা অচ্ছুত, তাই যেভাবে যতই ডাকো কোনো দেবতাই বস্তিতে আসে না কো। আয় রোদ্দুর আয়, আয় আমাদের ন্যাংটা খুকুর নোংরা বিছানায়। আয় রোদ্দুর বস্তিতে, আদমরা ওই খুকুর ঠোঁটে একটু চুমুর স্বস্তি দে। আয় রোদ্দুর আয় রে সোনা, এইটুকুতেই জাত যাবে না। আয় রোদ্দুর আয়,
দারুণ শীতে খুকু মোদের ঠান্ডা হয়ে যায়। আয়ের শীত মারিয়ে ভয়ের জুজুটাই নিভুয়ে চুল ধরে রে তাড়িয়ে। আয় রোদ্দুর, আয় রে সোনা, রাত গেলে কি ভোর হবে না? শূন্য উঠান, শূন্য মাচা, শূন্য ভাড়ার ঘর, এমন দিনে বাছারে তোর এই কোন কঠিন জ্বর। এর ঝাঁটা ওর লাথি খেয়ে বেড়েছিস তুই ছেলে, বাঁচবি কি তুই এই জ্বরেও উপসে দিন গেলে? বৃষ্টি পরে টাপুর টুপুর, আমি কি তোর মা? চোখের জলে ঘর ভেসে যায়, তাপ তো কমে না। ক্ষুধার আগুন দাও দাও দাও, কান্না ভেজা ঘরে। মায়ের কোলে দুধের শিশু তুই ছাড়া আজ মরে। বাইরে বাতাস আছড়ে পড়ে, আমি কি তোর মা? ছাটা সইলাম, লাথি সইলাম, কি জন্যে সোনা? রাতে কোচর ভরা চা এনেছে ওর মা। চেলা কাঠের আংরায় হাড়ি উঠছে, ফ্যান গড়াচ্ছে। সমস্ত ভারতবর্ষের মা শেষ রাতে ফিরছে 4টি চাল নিয়ে। সমস্ত ভারতবর্ষের ছেলেদের মুখে তবু হাসি নেই। এখন দেশে আমায় জন্ম দিয়েছো বাবা, আমি ক্রমশ বোবা হয়ে যাচ্ছি। চোরা পালিয়ে দিয়েছে পা, কালো কালো হাতগুলো আমায় পথভ্রষ্ট করছে প্রতিনিয়ত। এই কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার। এই কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার। ও কি সূর্য নাকি স্বপ্নের চিতা, ও কি পাখির কুজন নাকি হাহাকার। এ কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার। রাত্রি সে তো স্বভাবে মলিন, তাকে শুয়ে থাকা যায়। ভোরের পথের দিকে চেয়ে থাকা যায়। সে ভোর অন্ধ হলো, কি হবে এখন? তার যে কথা ছিল আলো দেবার, ও কি সূর্য নাকি স্বপ্নের চিতা, ও কি পাখির কুজন নাকি হাহাকার। এ কোন সকাল, রাতের চেয়েও শোক নয়, লজ্জা নয়, প্রতিকার চাইছি না। যা শুধু বিলাসের
সেই বস্ত্র ছিনিয়ে নেয় যদি কোনো দুঃশাসন, নিক, আমি কাঁদছি না। আমি ফিরিয়ে আনছি আমার জন্মের স্মৃতি, যজ্ঞের আগুন। বলেছিল মহাকাব্যিক সর্বাধিক লাঞ্ছিতা নায়িকা দ্রৌপদী। আমার দেশ ভারতবর্ষ, আমাদের ভালোবাসার মহাকাব্য মহাভারত। সেই আদি কাব্যের সময় থেকে আমার দেশের নারী লাঞ্ছিতা, অবমানিতা, ধর্ষিতা। আমার এই কুমারী পূজার দেশে ধর্ষিতা হয়, ক্ষতবিক্ষত হয় শিশুকন্যা। কখনো কখনো তাকে পাওয়া যায় রান্নাঘরে, কখনো বস্তাবন্দি হয়ে কোনো মজা খালের ধারে, কখনো লাশ কাটা ঘরে। প্যান্ডেলে প্যান্ডেলে হাসে মাটির দুর্গা, আর ঘরে ঘরে আমার দুর্গা মরে। যজ্ঞের আগুন থেকে যার জন্ম, তাকে বিবস্ত্র করে ভেঙে চুরে অনায়াসে ছুঁড়ে ফেলে দেওয়া হয় পোড়া কাঠের খাঁচায়। ছি! এও কি আমার ভারতবর্ষ? এ কি আমার ভারতবর্ষ? আমার আপনার দেশের অনিন্দ সুন্দর মানচিত্রে কোথাও কি খুঁজে পাওয়া যায় এই রক্তাক্ত চিহ্ন? না না, কোথাও পাওয়া যায় না। কোথাও কি দেখতে পাওয়া যায় এই অত্যাচারের কোনো আভাস, কোনো প্রমাণ, যা আমরা খুব যত্ন করে ধুয়ে মুছে সাফ করে দিয়েছি? পাবেন দেখতে আমাদের দেশের সুন্দর মানচিত্রে? কোথাও নেই এ চিহ্ন, কোথাও নেই। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও 6টা। এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি। আলমারির প্রথম থাকে সে রাখলো সব নীল শাড়িদের। হালকা নীল একটাকে জড়িয়ে ধরে বলল, তুই আমার আকাশ। দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিদের। একটা গোলাপিকে জড়িয়ে ধরে বলল, তোর নাম অভিমান। তৃতীয় থাকে 3টি ময়ূর, যেন 3 দিক থেকে ছুটে আসা সুখ। তেজপাতা রং যে শাড়িটার, তার নাম দিল বিষাদ। সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল। এত শাড়ি সে কি করে এক জীবনে পরবে? কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা। সন্ধ্যের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে। কাপড়ে মুখ বাঁধা 3টি ছেলে এসে দাঁড়ালো। স্বামীর তল পেটে ঢুকে গেল 12 ইঞ্চি, উপর থেকে নিচে, নিচে নেমে ডান দিকে যাকে বলে পড়ে রইল খাবার। চিলি ফিশ থেকে তখনও ধোঁয়া উঠছে। এর নাম রাজনীতি বলেছিল পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। একদিন দুপুরে শাশুড়ি ঘুমিয়ে সমস্ত শাড়ি বের করে 6তলার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে। শাশুড়ি পরিয়ে দিয়েছেন তাকে সাদা থান। 19 বছরের একটা মেয়ে, সে একা। কিন্তু সেই থানও এক ঝটকায় খুলে নিল 3জন। পাড়ার মোড়ে একটি সদ্য নগ্ন বিধবা মেয়ে দৌড়চ্ছে আর চিৎকার করছে, বাঁচাও বাঁচাও। পিছনে 3জন, সে কি উল্লাস! নির্বাক পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা।
যমুনাবতী সরস্বতী। যমুনাবতী সরস্বতী, কাল যমুনার বিয়ে। যমুনা তার বাসর রচে বারুদ বুকে দিয়ে, বিষের টোপর নিয়ে। যমুনাবতী সরস্বতী গেছে পথ দিয়ে, দিয়েছে পথ গিয়ে। নিভন্ত এই চুল্লিতে বন আগুন ধরেছে, নিভন্ত এই চুল্লিতে বন আগুন ধরেছে। নিভন্ত এই চুল্লিতে আগুন ফলেছে। ঘোর অন্ধকারে আমার দেশের মানচিত্র দেখতে দেখতে আমি, এই আমরা, তুমি, তোমরা, আপনি, আপনারা, আমরা সবাই একটা সিস্টেমে চলে এসেছি। সেই সিস্টেমে 7 থেকে 70 এক ছাঁচে ঢালা। সেই সিস্টেমে অন্যায়টাই নিয়ম। সেখানকার মৌলিক আবেগ উদাসীনতা আর ভয়। তাই আমরা কানে দিয়েছি তুলো, চোখে পড়েছি ঠুলি, আর মুখে দিয়েছি মাস্ক। দিব্যি আছি, দুর্গন্ধে জঞ্জালে ভরে ফেলেছি দেশটাকে। মাঝে মাঝে কবি সুকান্তর মতো করে বলি বটে, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। কিন্তু কোনো এক সময় আমি নিজেই নিজের অঙ্গীকারকে ধূলিসাৎ করি, যখন আমি নিজের শিরদাঁড়াটাকে বিক্রি করি। শিরদাঁড়া আমার কোথায় আমার জানা নেই। তাই আজও আমার দেশে যখন নতুন কোনো শিশু জন্মায়, সেই নবজাতক কালো আকাশ দেখে। কালো আকাশই আমরা তাদের দিতে পারি, আর কিছু পারি না। ছেলেটির বয়স তখন 7। পরিমাণ মতো চাঁদা দিতে না পারায় তার বাবাকে সপাটে চড় কষিয়েছিল পাড়ার এক নেতা। কেউ কোনো প্রতিবাদ করেনি। 2 বছর পর সরকারি জমিতে শনি মন্দির তুলতে বাধা দেবার জন্য প্রকাশ্য দিবালোকে তার দাদাকে ফেলে পিটিয়েছিল যেসব ছেলেরা, একদা তারা অন্য দলের হলেও এখন ওই নেতারই অনুগামী। ছেলেটি এসব দেখেছিল। সে দেখেছিল, প্রথমত একটি লোকও বাধা দিতে আসেনি। দ্বিতীয়ত অজ্ঞান দাদার মুখে জলের ঝাপটাও দিতে পারেনি কোনো বন্ধু, কারণ পাঞ্জা কেটে নেওয়ার হুমকি ছিল। তৃতীয়ত পাড়ার ডাক্তার প্রাথমিক চিকিৎসা করতেও আসেনি। চতুর্থত থানা কোনো এফআইআর নেয়নি। পঞ্চমত পুরো পিতা তার অসহায় বাবাকে বলেছিলেন, দোষ তো আপনার ছেলেরই, সে কেন লাগতে যায়। দেখতে দেখতে ছেলেটির 16 বছর বয়স হলো। তার গালে এখন কচি দুর্বা, হাড় হয়ে উঠেছে চওড়া। 9-10-এর মেয়েরা এখন তার দিকে আর চোখে তাকায়। কিন্তু তারা জানে না ওই দুর্বা ঘাসের নিচে তার চোয়াল হয়ে উঠেছে কঠিন। চোখে জমেছে রক্ত, যে রক্ত সাদা চোখে দেখা যায় না। গল্পে বা সিনেমায় এসব ছেলেরাই তো এখন রুখে দাঁড়ায়, শোধ নেয় বাপ দাদার অপমানের, নিজের হাতে তুলে নেয় বিচার। অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান অন্তত আমাদের তেমনটাই দেখিয়ে আসছেন। কিন্তু শিল্প ও জীবনের মধ্যে, কল্পনা ও বাস্তবতার মধ্যে অহর্নিশ যে লুকোচুরি চলে, তাতে
মাঝে মধ্যেই আমাদের শিল্প ও কল্পনা যে বেশ কিছুটা বিপর্যস্ত বোধ করে, তাতে আর সন্দেহ কি। 16 বছরের ওই ছেলে একদিন সামান্য বিবাদে আর 3 জন বন্ধুর সঙ্গে নিজের বাবার পেটে ঢুকিয়ে দিল চাকু। খুব স্বাভাবিক, ছোট থেকেই সে দেখেছে এই লোকটাকে মারা যায়, মারলে কেউ বাধা দিতে আসে না। বাধা দিতে এসেছিল দাদা, ফালা ফালা হয়ে গেল সেও। তাকেও তো মারা যায়, মারলে কোনো শাস্তি হয় না, পুলিশ এফআইআর নেয় না, পুরোপিতা চায়ে চুমুক দিতে দিতে বলেন দোষ তো ওরই। তারপর খুনের অস্ত্রগুলো ধুয়ে মুছে পরিপাটি করে টেবিলে সাজিয়ে রেখে স্বাভাবিক মুখে বেরিয়ে পড়লো 4 জন। ভোরের আগেই 3 জন সীমান্ত পেরিয়ে গেল। দূরে কোথাও বৃষ্টি হওয়ায় যাত্রাপথে তারা ঠান্ডা বাতাস পেয়েছিল। আর চতুর্থ জন আমাদের নায়ক, সে আশ্রয় নিল সেই নেতার কাছে, একদা যিনি তার বাবাকে সহবত শিখিয়েছিলেন। কোনো প্রত্যক্ষদর্শী নেই, সে জামিন পেল। প্রত্যক্ষদর্শী নেই, বেকসুর খালাস পেল। প্রত্যক্ষদর্শী নেই, পিতৃ সম্পত্তি পেতেও অসুবিধা হলো না। এরকম কেন হয় হে ভদ্র লোক ও ভদ্র মহিলাগণ? এরকম কেন হয়? এটাই তো আপনাদের প্রশ্ন। তবে শুনুন, শুধুমাত্র নিষ্ক্রিয়তা আর উদাসীনতা দিয়ে এই মহতী বাস্তবতার অনুপম ভিত্তিটি আপনারাই এতদিন ধরে তৈরি করেছেন। এখন আপনাদের ভেরুয়া বললে ভেরুয়াদেরই মাই বলছি, খিস্তি করা হয়। এখন আকাশ আমায় দেখালে বাবা, এখন দেশে আমায় ভাসালে, আমি যে অন্ধকারে ডুবে যাচ্ছি, পায়ে পায়ে মিলিয়ে যাচ্ছে ক্রোধ, প্রতিবাদী গানগুলো হারিয়ে যাচ্ছে কণ্ঠ থেকে, সাম্যবাদের ভাষাগুলো ভুলে যাচ্ছি ক্রমশ। আমি যে আর পারছি না বাবা, আমি যে আর পারছি না, আমি যে যার আপন রঙ্গে বেঁচে থাকা ভালো, এই জেনে মিলিত মৃত্যুর থেকে বেঁচে থাকা ভালো, এই জেনে তাহলে দ্বিমত হও, আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায়, তাহলে বিক্ষত হও তর্কের পাথরে, তাহলে শানিত করো বুদ্ধির নখর, প্রতিবাদ করো। পিতামহ, আমি এক নিষ্ঠুর নদীর ঠিক পাশে দাঁড়িয়ে রয়েছি। পিতামহ, দাঁড়িয়ে রয়েছি আর চেয়ে দেখছি রাত্রির আকাশে ওঠেনি একটিও তারাজ। পিতামহ, আমি এক নিষ্ঠুর মৃত্যুর কাছাকাছি নিয়েছি আশ্রয়। আমি ভিতরে বাহিরে যেদিকে তাকাই, আমি স্বদেশে বিদেশে যেখানে তাকাই, শুধু অন্ধকার, শুধু অন্ধকার। পিতামহ, আমি এক নিষ্ঠুর সময় বেঁচে আছি, এই এক আশ্চর্য সময়, যখন আশ্চর্য বলে ঠিক কিছু জানা নেই, যখন নদীতে জল আছে কি না আছে কেউ তা জানে না, যখন পাহাড়ে মেঘ আছে কি না আছে কেউ তা জানে না। পিতামহ, আমি এক আশ্চর্য সময়ে বেঁচে আছি, যখন আকাশে আলো নেই, যখন মাটিতে আলো নেই, যখন সন্দেহ জাগে যাবতীয় আলোকিত ইচ্ছার উপরে, রেখেছে নিষ্ঠুর হাত পৃথিবীর মৌলিক নিষাদ ভয়। পিতামহ, তোমার আকাশ নীল, কতখানি নীল ছিল, আমার আকাশ নীল নয়। পিতামহ, তোমার হৃদয় নীল, কতখানি নীল ছিল, আমার হৃদয় নীল নয়। আকাশের হৃদয়ের যাবতীয় বিখ্যাত নীলিমা আপাতত কোনো এক স্থির অন্ধকারে শুয়ে আছে। পিতামহ, আমি সেই ভয়ের দরুন অন্ধকারে দাঁড়িয়ে রয়েছি। পিতামহ, দাঁড়িয়ে রয়েছি আর চেয়ে দেখছি রাতের আকাশে ওঠেনি একটিও তারাজ। মনে হয় আমি
এক অমুখ মৃত্যুর কাছাকাছি নিয়েছি আশ্রয়। আমি ভিতরে বাহিরে যেদিকে তাকাই, আমি স্বদেশে বিদেশে যেখানে তাকাই, শুধু অন্ধকার, শুধু অন্ধকার। অন্ধকারে জেগে আছে পৃথিবীর মৌলিক নিশা, ভয়। শুধু অন্ধকার, অন্ধকার আর অন্ধকার। তবু বেঁচে থাকা আছে, তবু ভালো থাকতে চাওয়া আছে, তবু আকাঙ্ক্ষা আছে যদি একটু ভালো থাকা যায়। এত সত্ত্বেও আমার দেশে চাঁদ ওঠে, ফুল ফোটে, মেঘবালিকারা বৃষ্টি আনে, মনের জানালায় কবিতারা উঁকি দেয়, স্মৃতিতে গানও ভাসে। কাল যে মেয়ে খুন হবে, আজ সে পুণ্যি পুকুরের ব্রত করে। সন্তান হারা মা ধান কাটে, ডাল বাটে, নবান্ন সাজায়। সাতচরে রা করে না যে বাবা, সে জীবনের সঙ্গে লড়াই করে সন্তানের জন্য কিনে আনে নতুন জামা। কবি লেখে প্রেমের কথা, কান্না ভুলে হাসির কথা, ফুটপাতে জন্ম নেওয়া নতুন প্রতিভার কথা, পাকে পদ্ম ফুলের কথা। কবির কাছেই তো শিখলাম ভালোবাসাতেই ছড়ানো আকাশ, প্রাণের গানেই আছে মুক্তি, ভালোবাসাই তো আবহমান। যে লোকটা মাঝরাতে রিক্সা চালিয়ে ছেলে মেয়েকে লালন করে, শুনেছি সে নাকি অনেক নতুন খবর দিতে পারে। অথচ সেই লোকটির কাছে যখন দাঁড়ালাম, জানলাম লোকটি বোবা, লিখতেও পারে না এক বর্ণ। ভাবলাম হেউ তো আমার ভারতবর্ষ। বুঝলাম যাকে আমার দেশ বলে জেনে এসেছি এতকাল, আসলে সে বোবা, নিরক্ষর, অথবা না যদি চলো আমাকে মেনে, কেন না যদি চলো আমাকে মেনে, কেন মানো না জানি, নিশ্চিতই পেয়েছো কোনো টাকার হাতছানি। এছাড়া আর কি হতে পারে আমি তো বুঝি না তা। আমি যে ধোয়া তুলসী পাতা, আমি যে খোলা খাতা, আমি শুধু শক্তিমান, কেননা আমি সত্য। বুঝলো না এই সহজ কথা তোমার মতো লোক তো। কি কথা তুমি বলো এখন, কি কথা আজ লেখো, করবো না আর কোথাও তার কচ্ছিত উল্লেখ। কেননা তুমি অবিশ্বাসী, কেননা তুমি ওরা, গোপনে ঠিকই পেয়ে গিয়েছো মোহর তোরা তোরা। আমি কি ভুলেছি সব স্মৃতি? তুমি এত প্রতারক। মাথার মধ্যে বাঁক খেয়ে যায় টুকরো টুকরো হাজার ছবি। উঠোন জুড়ে আলপনা, আর পথের পাশে হিজল গাছে সবুজ গোটা। পুণ্যি পুকুর, মাঘ মণ্ডল, টিনের চালে হিমের ফোঁটা। একটু একটু বাতাস দিচ্ছে, বাতাস আনছে ফুলের গন্ধ। ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। যাবি ওই উঠানে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে। ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। কে এখানে এসেছিল অনেক বছর আগে? কে এখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে? কে এখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে? এই মাটিকে, এই হাওয়াকে আবার ভালোবাসে।
কিছু নয়। ছেলেবেলার শিউলি গাছে এই আধারেও ফুলের দারুণ সমারোহ। আমি কি দেখিনি কোনো মন্থর বিকেলে শিমুল ফুলের ওড়াউড়ি? মোষের ঘাড়ের মতো পরিশ্রমী মানুষের পাশে শিমুল ফুলের মতো বালিকার হাসি। নেই নাকি খেজুর রসের ঘ্রাণ? গুরু মশাই, অন্ধকারে কে দেখবে মানচিত্র খানা? মাথার মধ্যে দৃশ্য নানা, স্মৃতির মধ্যে অজস্র ফুল। তার সুবাসেই দেশকে পাচ্ছি বুকের কাছে। ফুরোয় না, তার কিছুই ফুরোয় না। নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। জাগিয়ে ওই উঠানে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে। ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। ফুরোয় না তার যাওয়া এবং ফুরোয় না তার আশা। ফুরোয় না সেই এক গুয়েটার দুরন্ত পিপাসা। সারাটা দিন আপনি মনে ঘাসের গন্ধ মাখে। সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে। ফুরোয় না, তার কিছু ফুরোয় না। নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। জাগিয়ে ওই উঠানে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে। ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। নেভে না তার যন্ত্রণা যে, দুঃখ হয় না বাসি। হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। তেমনি করে সূর্য ওঠে, তেমনি করে ছায়া। নামলে আবার ছুটে আসে শান্ত নদীর হাওয়া। ফুরোয় না, তার কিছুই ফুরোয় না। নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। জাগিয়ে ওই উঠানে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে। এখনো সেই ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। আমি লিখেছি লিখেছি সংসার, আমি লিখেছি লিখেছি শাস্ত্র। আমি যেমন লিখেছি ক্লিন্টন, আমি তেমন লিখেছি কাস্ট্রো। আমি লিখেছি লিখেছি ফুটপাত, আমি লিখেছি সস্তা পর্ণ। দেখো এ পাশে লিখেছি অর্জুন আর ও পাশে লিখেছি কর্ণ। তুমি দুটি পাশ ধরে টানতেই আজ বেঁধে গেল ঘোর যুদ্ধ। আমি তবুও লিখিনি চুরমার, আমি তবুও লিখিনি ক্রুদ্ধ। আমি কখনো লিখিনি কেরোসিন আর পোড়া শরীরের নন্দন। শুধু প্যাথোজ লিখেছি বেহালার আর মঞ্চে মিলেছে ক্রন্দন। আমি লিখেছি সাগর সৈকত, তাতে নিজেকে ডুবতে দেখিনি। আমি লিখেছি অবাক পৃথিবী, সেলাম লিখতে শিখিনি। চলো তবে বেরিয়ে পড়ি। চলো ফিরিয়ে আনি আলো, ফিরিয়ে আনি আকাশ। চলো মুছি অন্ধকার, ভাঙি ভুল। বলো মা ভই, তৈরি হও, তৈরি হও গ্রামনগর, তৈরি হও মাঠ পাথার বন্দরে, তৈরি হও কার ঘরে জ্বলেনি দ্বীপ চির আধার, তৈরি হও কার ঘরে জ্বলেনি দ্বীপ চির আধার, তৈরি হও ঘরে ঘরে ডাক পাঠাই, তৈরি হও জোট বাঁধো। মাঠে কিষান শুনছো, কলে মজুর শুনছো, নওজোয়ান শুনছো, জোট বাঁধো, জোট বাঁধো। চলো প্রশ্ন করি, চিৎকার করি, চিৎকার করে বিবস্ত্র নির্লজ্জ বেআব্রু রাজাকে প্রশ্ন করি, রাজা তোর কাপড় কোথায়? সবাই দেখছে যে রাজা উলঙ্গ, তবুও সবাই হাততালি দিচ্ছে। সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস। কারো মনে সংস্কার,
কারো ভয়। কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে, কেউ বা পরান্নভোজী, কেউ কৃপা প্রার্থী, উমেদার, প্রবঞ্চক। কেউ ভাবছে রাজবস্ত্র সত্যিই অতীব সূক্ষ্ম, চোখে পড়ছে না যদিও, তবু আছে, অন্তত থাকাটা কিছু অসম্ভব নয়। গল্পটা সবাই জানে, কিন্তু সেই গল্পের ভিতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক, কিছু আপাদমস্তক ভীতু, ফন্দিবাজ অথবা নির্বোধ স্তাবক ছিল না, একটি শিশুও ছিল। সত্যবাদী, সরল, সাহসী একটি শিশু নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায়। আবার হাততালি উঠছে মুহুর্মুহু, জমে উঠছে স্তাবকবৃন্দের ভিড়। কিন্তু কিন্তু সেই শিশুটিকে আমি ভিড়ের ভিতরে আজ কোথাও দেখছি না। শিশুটি কোথায় গেল? কেউ কি কোথাও তাকে কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে? নাকি সে পাথর, ঘাস, মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো দূর নির্জন নদীর ধারে, কিংবা কোনো প্রান্তরের গাছের ছায়ায়? যাও, তাকে যেমন করেই হোক খুঁজে আন। সে এসে একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয়ে দাঁড়া। সে এসে একবার এই হাততালির ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করুক, রাজা তোর কাপড় কোথায়? রাজা, তোর কাপড় কোথায়? কিন্তু 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 আমরা দেশ দেখি না অন্ধকারে, দম লাগানো কলের মতন হাজার কথা শুনিয়ে যাচ্ছ। গুরু মশাই, অন্ধকারের মধ্যে তুমি দেশ দেখাচ্ছ। ক্রমশ হয়ে গেছে শ্যামল থেকে কৃষ্ণ, আমাদের আকাশের রং হয়ে গেছে ফিরোজা থেকে ধূসর, আমাদের সমুদ্রের রং হয়ে গেছে নীলাভ থেকে ঘোলাটে, আমাদের পাহাড়গুলো সব হয়ে গেছে ছোট ছোট টিলা। কালো ধূসরের বদলে তাদের রং এখন বিষণ্ণ বাদামি। কিন্তু কিন্তু তবুও আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। চাকরির মতো আকাশ কুসুমের সন্ধানে আমাদের মাটির পৃথিবীতে প্রতিদিন বেড়ে যাচ্ছে রক্তাক্ত মরালীদের সংখ্যা। কিন্তু কিন্তু তবুও আমরা মাথা নিচু করছি না। আমাদের বিশ্বাসের পিঠ থেকে ডানা খসে গেছে, আমাদের আগুনকে সহজেই মুখে পুড়ে ফেলছে সস্তার মাদারি। আমাদের স্বপ্নের উষ্ণিসে আজ আর কোনো ময়ূর পালক নেই। কিন্তু কিন্তু তবুও এখনো সব কিছু শেষ হয়ে যায়নি। এখনো মিছিলে হাঁটতে হাঁটতে যুবকটি গাইছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এখনো কোনো এক বস্তিতে অনিল চট্টোপাধ্যায়ের সঙ্গে গলা মেলাচ্ছেন সুপ্রিয়া দেবী। ভাই বোনে গাইছেন, যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে। এখনো জারুল ফুল শাল গাছটিকে লিখে পাঠাচ্ছে, আধার থাকুক দিকে দিকে আকাশ অন্ধ করা, তোমার পরশ থাকুক আমার হৃদয়ে ভরা। আমাদের তরুলতার রং ক্রমশ হয়ে গেছে শ্যামল থেকে কৃষ্ণ, আমাদের আকাশের রং হয়ে গেছে ফিরোজা থেকে ধূসর, আমাদের সমুদ্রের রং হয়ে গেছে নীলাভ থেকে ঘোলাটে। কিন্তু কিন্তু তবুও এখনো আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে
আমার দুর্গা খুন হয়ে গেছে, আমার দুর্গা মরেনি। প্রতিবারে পথে নেমে তারা 1 ইঞ্চিও পিছু হটেনি। কোন উৎসবে ফিরবে মানুষ? উৎসব সে তো চলছে। শোকাতুর ওই চোখগুলো দেখো, পুরো হোমাগ্নি জ্বলছে। লক লকে ওই শিখায় শিখায় মিশেছে অভয় মন্ত্র। লক্ষ হৃদয় গর্জে উঠেছে, ভেঙে দিতে ষড়যন্ত্র। এই আশ্বিনে শারদ প্রাতের শিউলির সাদা অঙ্গ, বৃন্তে অগ্নি আভাতার, শোকে রাগে সেজে ওঠা বঙ্গ। শুদ্ধ এ রাগ দেখনি কখনো, বহু বিক্ষোভ জমাজে। এই রাগই পূজা, এই কান্নাই উৎসব এবে সমাজে। আমার দুর্গা খুন হয়ে গেছে, আমার দুর্গা মরেনি। আমার দুর্গা মা ভয় রেখেছে, হৃদয় বিক্রি করেনি। ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠায়েছো বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। বরণীয় তারা স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে। আজি দুর্দিনে ফিরানু তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা, কপট রাত্রি ছায়ে হেরেছে নিঃসহায়ে। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে, বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা। লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে, তাই তো তোমার সুধাই অশ্রু জলে। যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছো ভালো? নমস্কার। সবাই শান্ত হয়ে বসো, কারণ হচ্ছে আমি এখন পিঁড়ি পেতে বসছি, একদম যাকে বলে পিঁড়ি পেতে বসা। কারণ একটা সবাই একটু চুপ করে গেলে হয় না, একটা গল্প বলবো, অন্যরকম একটা গল্প শুনি। গল্পটা পিঁড়ি পেতে বসলাম যখন, আশা করি সবাই একটু শান্ত হয়ে বসবে গল্পটা শোনার জন্য। ওদের তো পরে, ওদেরকে একটু নামিয়ে দাও, আমরা এখন গল্প করি, চলো। আলো, আমাকে দেখা পিছিয়ে বসো, আলোটা যেখানে পড়ছে সেখানে বসো। নাচবে কি করে এখানে? সেটাই বলছি। গায়ে পায়ে মাটি লেপে উঠোনে এসে দাঁড়ালো দুর্গা। দুর্গা ঠাকুরের গল্প বলছি, একটু কি চুপ করলে হয় না? বললাম তো একটু গল্প বলবো, আবার দুর্গা ঠাকুরের গল্প, একটু চুপ করলে কি ক্ষতি আছে? গায়ে পায়ে মাটি লেপে উঠোনে এসে দাঁড়ালো দুর্গা। একটু মশা মারার তেল মেখে নিলে বেশ হয়। গলি ঘুপচিতে যা মশা, কামড়ালে সোজা শিবলোকে চলে যেতে হবে। পরনে চকচকে শাড়িটা পিছনের দিকটা ফেঁসে গেছে, পাটের চুল দিয়ে ঢেকে কাজ চালাতে হবে আজকের মতো। মুখ চোখ এঁকে রং মেখে হাতে টিনের ত্রিশূল নিয়ে রেডি হয়েই দাঁড়িয়েছে। ওর বরটা গত বছর থেকে চোলাই মদ পাচারের জন্য জেলের ঘানি টানছে। ছেলে পিলে কেউ নেই, পাড়ার বাচ্চাগুলো আগে পিছে ঘোরে। ওদের দেখলে শুকিয়ে যাওয়া কষ্টগুলো তরল হয়ে দু চক্ষু বেয়ে নামতে থাকে। মরণ আর কি। এখন আশ্বিন মাস,
শিউলি ফুলের গন্ধে ম ম করছে ওদের গ্রাম। অন্ধকার শেষ হওয়ার আগে অনেকেই কাজে বেরোয়। দুর্গা এমনি সময় ত্রিশূল বাগিয়ে ভিক্ষা চায়। বেশ কিছুজন আবার গড় হয়ে পেন নামও করে। দুর্গা আবার হাত তুলে পোজ দেয়, শুভ হোক, পথের বাধা কেটে যাক, ছেলে পুলের মুখ দেখ। আবার আবার কখনো মটকা গরম থাকলে মা বাপ তুলে গালিও দেয়, দুর্গা মর মিনসে, মুখে রক্ত উঠুক, ওলা ওঠা হ। সেবার এক মদখোর বদমাশকে বলেছিল, তেরাত্তির পোহাবে না তোর। কি আশ্চর্য, 3 দিনের মাথায় লোকটা ওলা ওঠা হয়ে মারা যায়। তারপর থেকে আর কেউ দুর্গা বহুরূপীকে ঘাটায় না। হ্যাঁ, বহুরূপী। দুর্গার বাপ ছিল মঙ্গলগিরি, পাশের গ্রামের নাম করা বহুরূপী। ছোট থেকে বাপকে দেখে তাক লেগে যেত দুর্গার। কখনো কেষ্ট, কখনো কালী, কখনো সাহেব, কখনো আবার পাগল সেজে লোকের মন ভোলাতো। দুর্গাকে বড় ভালোবাসতো বাপটা। কিন্তু কিন্তু চিটিংবাজ লোকটাকে বিয়ে করার পর থেকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে, মুখ দেখে না আর। বাপের আর কি দোষ, দুর্গা নিজেই এখন বাপের কাজটা করে 2 পয়সা জুটিয়ে খায়। আর হারে হারে বোঝে অল্প বয়সের পিড়ি তোকে পথে নামিয়ে ছেড়েছে। 2 অনাথ মুসলিম ছোড়া আছে, ওকে দেখলেই মুড়ি খাওয়ার বায়না ধরে। 7-8 বছরের বাচ্চা। দুর্গা অত জাতপাতের হিসেব করতে পারে না। রোজগারের পয়সা থেকে ওদের জন্য মুড়ি কেনে। পাশের বাড়ির বিধবা মেয়েটা লুকিয়ে লেখাপড়া করে। দুর্গা ওকে পুরনো বই কেনার টাকা দেয়। গ্রামের শেষে হরিরমের মেয়েটাও আগের বছর বাপ মা হারিয়েছে, কাকা ঘরে লোক ঠুকিয়ে দেয়। মেয়েটার জন্য রোজ 2 শাপলা তুলে নিয়ে আসে দুর্গা বহুরূপী। এখন ওরাই ওর সংসার। আজ রাত শেষ হতে চলল, কিন্তু লোকজন তেমন নেই। রোজগার হবে বলে মনে হচ্ছে না। সন্ধ্যের সময় শুনেছিল শহরে বন্ধ ডেকেছে, তাই বোধহয় ভোরবেলা লোকজন বেরোয়নি। দুর্গা পুরনো মন্দিরে ঠেসান দিয়ে বসে। সামনে পুকুরে পদ্ম ফুটেছে, পায়ের কাছে অজান্তেই ঝরে পড়ছে শিউলি ফুল। গায়ের শুকনো মাটি খসে গেছে এখানে সেখানে। সযত্নে আঁকা তৃতীয় নয়ন জল জল করছে আধারে। দুর্গা বাপের মুখটা মনে করে। ছোটবেলায় কষ্ট করে হলেও একটা ডুরে শাড়ি জুটিয়ে আনতো ওই বহুরূপী বাপটা। 7-5 ভাবছিল দুর্গা। বুকের কাপড় খসে গেছে, হাতের শোলার মুকুটখানা ধরে মনে মনে উদাস হয়ে যাচ্ছিল দুর্গা। হঠাৎ পাশের গ্রামে একটা শব্দ শুনে চমকে তাকালো দুর্গা। ছুটে গিয়ে দেখলো ডোমের মেয়েটাকে ছেঁচড়িয়ে নিয়ে যাচ্ছে পাড়ার 2 বস্তান, স্টেশনের দিকে নিয়ে যাচ্ছে। ওরা নাকি মেয়ে পাচার করে। এক মুহূর্তে ভয় শরীর শুকিয়ে গেল দুর্গার। কিন্তু তারপরেই মাথায় আগুন জ্বলে উঠল মেয়েটার মা কান্না শুনে। টিনের ত্রিশূলটা আর একটা হাতে বড় পাথর নিয়ে ছুটতে লাগলো দুর্গা। হুঙ্কার দিয়ে উঠল, খুব সাবধান। ছেলেগুলো ফিরে তাকাতেই দুর্গা হাতের পাথরটা ছুঁড়ে দিল ছেলেগুলোর দিকে। অন্য হাতে ত্রিশূল উঁচিয়ে ছুটতে লাগলো। চাঁদের আলোয় ঠিক কেমন লাগছিল ওকে বোঝাতে পারবো না। একটা ছেলের মাথা দিয়ে গল গল করে রক্ত পড়ছে। অন্যজন ওর হাত টেনে ধরে বলল, পালা, দুর্গা আসছে, পালা পালা, দুর্গা আসছে। ওদের মুখগুলো অসুরের মতো হিংস্র হয়ে গেলেও ওরা ছুটতে শুরু করলো। দুর্গা বহুরূপী থুতু ছেটাচ্ছে আর অকথ্য গালিতে আকাশ ভরিয়ে দিচ্ছে। আব্রুহীন মেয়েটাকে বুকে জড়িয়ে ধরে আকুল হয়ে কাঁদতে লাগলো দুর্গা।
সেদিন ভোরবেলা সকলে দেখল টিনের ত্রিশূল হাতে দুর্গা নৌকায় চেপে রওনা দিয়েছে। গায়ের মাটির রং, ছেঁড়া শাড়ি, পাটের উস্কো খুস্কো চুল ছাপিয়ে গেছে ওরা হাতে আঁকা ত্রিনয়নে। ডোমের মেয়েটা নৌকার কোনায় বসে দু হাত জড়ো করে কপালে ঠেকালো। মাঝি দাঁড় টানতে টানতে বলল, দুর্গা মা কোথায় চললে গো? দুর্গা কাশের বনের দিকে মুগ্ধ চোখে চেয়ে হাসিতে ভুবন ভরিয়ে বলল, আমার আমার বাপের ঘরে। দূরে গ্রামে বুড়ো মঙ্গল বহুরূপীর স্বপ্নে আলোর বেনু বেজে উঠল। आई गिरिनन्दिनि नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दनुते गिरिवरविन्ध्यशिरोदिनि वासिनि विष्णुविलासिनि जिष्णुनुते आई गिरिनन्दिनि नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दनुते गिरिवरविन्ध्यशिरोदिनि वासिनि विष्णुविलासिनि जिष्णुनुते भगवती हे सिद्धिकण्ठ कुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनि रम्मकपर्दिनि शैलसुते सुरवरवर्षिणि दुर्धरधर्षिणि दुर्मुखमर्षिणि हर्षरते त्रिभुवनपोषिणि शङ्करतोषिणि इल्लितमोषिनि होशरते तनुजनरोषिणि दितिसुतमोषिनि दुर्मधशोषिनि सिन्धुसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्मकपर्दिनि शैलसुते आई गिरिनन्दिनि नन्दितमेदिनि विष्णु नन्दनुते गिरिवरविन्ध्यशिरोदिनि वासिनि विष्णुविलासिनि जिष्णुनुते आई गिरिनन्दिनि नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दनुते गिरिवरविन्ध्यशिरोदिनि वासिनि विष्णुविलासिनि जिष्णुनुते। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্র বিধি চরিতার্থতায়। যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী। পৌরুষের করেনি শতধা, নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা। নিজ হস্তে নির্দয় আঘাত করিপিত, ভারতের সেই স্বর্গে করো জাগরিত। ভারতের সেই স্বর্গে করো জাগরিত। সংকোচের বিহ্বলতায় নিজের অপমান, সংকটের কল্পনাতে হয়েও না ম্রিয়মান। সংকোচের বিহ্বলতায় নিজের অপমান,
সংকটের কল্পনাতে হয়েও না ম্রিয়মান সংকোচের বিহ্বলতায় নিজের অপমান সংকটের কল্পনাতে হয়েও না ম্রিয়মান নমস্কার। এক ক্লাসই বেরিয়ে যাও।